নিবন্ধনের সাথে সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত। গণহত্যার দায়ে দল হিসেবে দণ্ড ঘোষণা হলে চূড়ান্তভাবে বাতিল হতে পারে নিবন্ধন। এই যাবৎ যত ইলেকশন আছে এই দলই এই প্রতীকটা নিয়ে করেছে, সেই ক্ষেত্রে কমিশন হয়তো বিবেচনা করার সুযোগ খুব করবেন না আমার ধারণা। আনচ্যালেঞ্জ তো কিছু থাকবে না, রুল অফ লয়ে তো এটাই হবে, চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জের উপর আলোচনা হবে, চ্যালেঞ্জ টিকবে, চ্যালেঞ্জ টিকবে না। রমনা বটমূলে বোমা হামলা মামলায় সাজা কমল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি, দুজনে যাবজ্জীবন, 9 জনের 10 বছর করে কারাদণ্ড। মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। মানবিক করিডোরের নামে বাংলাদেশ কি যুদ্ধে জড়াচ্ছে? জানতে চায় বিএনপি। সংস্কার চাপিয়ে দিলে জনগণ মানবে না। ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, এখন গর্ত থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারে দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। শুক্রবার আত্মপ্রকাশ করবে এনসিপির যুব উইং। জাতীয় যুব শক্তি 4 মূলনীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংশোধনে আপত্তি নেই সিপিবির। আমরা এখন ওই গণপরিষদ, অন্যান্য সাংবিধানিক পরিষদ এটা করার প্রয়োজন মনে করছি না। এমনকি বাংলাদেশের বাস্তবতায় ওনারা উচ্চ কক্ষের কথা বলেছেন, আমরা এটা প্রয়োজন মনে করি না। 4 দিনের রিমান্ডে সাবেক এমপি মমতাজ। গণঅভ্যুত্থানের সময় মিরপুরে সাগর হত্যা মামলায় অভিযুক্ত। আরেক সংসদ সদস্য মীরা দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় 17 মে। 12 কার্যদিবসে শেষ হলো বিচারিক কার্যক্রম। ন্যায় বিচারের প্রত্যাশা পরিবারের। আশা করতেছি যে প্রথম আসামি সেটার জন্য ফাঁসি হয় এবং 3জন যে যারা বাকি 3 জন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয়। লিবিয়ায় প্রভাবশালী মিলিশিয়া প্রধানকে হত্যার জেরে উত্তপ্ত রাজধানী। কয়েক এলাকায় লকডাউন, বাংলাদেশিদের চলাচলে বিধিনিষেধ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নিবন্ধন স্থগিতের সাথে সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীকও এখন স্থগিত। বিচারের আগে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারবে না দলটি, মনে করছেন রাজনীতি ও নির্বাচন বিশেষজ্ঞরা। শীর্ষ নেতৃত্বের দণ্ড ঘোষণা হলে চূড়ান্তভাবে বাতিল হতে পারে দলটির নিবন্ধন। পরের বিষয়গুলো নির্ভর করছে রায়ে কী আদেশ দেন ট্রাইব্যুনাল তার উপর। তবে স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি আশ্রয় নিতে পারে দলটি, মনে করছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন আখলাক মুস্তাফা। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এই মাসের মধ্যেই বিচারের আনুষ্ঠানিকতা শুরুর প্রস্তুতি প্রসিকিউশনের। অধ্যাদেশ সংশোধনের ফলে ট্রাইব্যুনাল এখন মানবতাবিরোধী অপরাধে দলেরও বিচার করতে পারবে। এরই মধ্যে বিচার শেষ পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপন জারির রাতেই দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। এদিকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা বলে আসছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কিছুটা সময় লাগতেই পারে, আর এই সময়ের মধ্যে নির্বাচন হলে তাতে অংশ নিতে পারছে না তারা। দলের পুরো লিডারশিপ সেট আপ যেটা, এটা তো দেশে নাই, দেশের বাইরে। তারা আসা মাত্রই তাদের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই না? সুতরাং মানে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ পর্যন্ত তো আমার মনে হয় না তারা নির্বাচন নিয়ে তারা ভাবতে পারবে, সেটাও আমার কাছে মনে হয় না। সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলির মতে, নিবন্ধন স্থগিতের সাথে সাথে অন্য অনেক কিছুর সাথে আটকে গেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকও। এই যাবৎ যত ইলেকশন আছে এই দলই এই প্রতীকটা নিয়ে করেছে, সেই ক্ষেত্রে কমিশন হয়তো বিবেচনা করার সুযোগ খুব করবেন না আমার ধারণা। এমন রায় আসতে পারে যে এই দলটাকে নিষিদ্ধ
তাহলে তো রেজিস্ট্রেশন বাতিল। এমন আসতে পারে যে না, স্পেসিফিক কিছু রিফর্মসে কথা বলে যে এই পরিবর্তন করে দল, রায়ে যে কি হবে তা তো আমরা কেউ জানি না আসলে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ওমর ফারুকের মতে স্থগিতাদেশের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতেই পারে আওয়ামী লীগ। তারা আগামী নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগের নামে হয়তো আসবে, সেটির সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধ করেছে দলীয়ভাবে, সেটি প্রমাণ করতে হবে এবং প্রপার ট্রায়ালের মাধ্যমে। রুল অফ ল তো উইদাউট ট্রায়ালে কিছু করতে দেওয়া হয় না। সাময়িক স্থগিত করার কারণে আমি মনে করি এটা চ্যালেঞ্জ হতে পারে, চ্যালেঞ্জে ভ্যাটিং হবে। নিয়ম মাফিক নিবন্ধন স্থগিতের আদেশটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর কথা ইসির। আবার যেহেতু গ্যাজেট হয়েছে তাই না পাঠালেও চলবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় সাজা কমল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির। 2 যুগ আগের ওই ঘটনায় 9 আসামিকে 10 বছর করে কারাদণ্ড এবং 2 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। হুজি নেতা মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর ও 2 আসামি মারা যাওয়ায় মামলা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের নাম। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা ছিল মানবিক ও সাংস্কৃতিক অধিকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত। অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা, তার মূলে আঘাত। 2001 সালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের বৈশাখ বরণের অনুষ্ঠানে ঘটে বোমা হামলার ঘটনা। সেই ঘটনায় প্রাণ যায় 10 জনের। হামলার দিনই নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমলচন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা করেন। 2 মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 14 জনকে আসামি করা হয়। সেই ঘটনার প্রায় 13 বছর পর 2014 সালের 23 জুন ঘোষণা করা হয় হত্যা মামলার রায়। এতে প্রধান আসামি মুফতি হান্নান সহ 9 জনের মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কারাগারে থাকা আসামিরা পরে খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেন। অবশেষে বেশ কয়েকটি আদালত ঘুরে বিচারিক আদালতের রায়ের 1 যুগেরও বেশি সময় পর এলো আপিলের রায়। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় 9 আসামিকে 10 বছর করে কারাদণ্ড এবং 2 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি জরিমানা করা হয় 50,000 টাকা করে। আপিল শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রমনার বটমূলে বর্ষবরণে বোমা হামলা ছিল মানবতা বিরোধী ও সাংস্কৃতিক অধিকারের উপর আঘাত। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই কারণেই আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেয়া হয়েছে, তাই আপিল করবেন তারা। যেহেতু ডেথ সেন্টেন্স যাদের ছিল তারা তো আর জামিন পাননি, আমরা লিভ টু আপিল যদি পার্টি থেকে আমরা ইনস্ট্রাকশন পাই, আমরা লিভ টু আপিল ফাইল করব। 2008 সাল থেকে প্রায় 16-17 বছর তারা ইতিমধ্যে কারাগারে আছেন। ফলে তাদেরকে আর জেলে থাকার কোনো প্রয়োজন নাই। এই মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিন পলাতক আছেন। অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে মুফতি হান্নানের, আর কারাগারে মারা গেছেন 2 জন। এছাড়া 10 আসামি কারাগারে আছেন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারাই এখন সংস্কারের তালিম দেয়, এ মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সুযোগ সুবিধা মতো সংস্কার চাপিয়ে দিলেই তা মানবে না জনগণ। আর বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ প্রশ্ন তুলেছেন, মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশ কোনো যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা। জনগণের দাবি দেওয়া প্রখ্যাত চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে ছিল ভাসানী জনশক্তি পার্টির স্মরণ সভা। সে আয়োজনে আধিপত্যবাদের বিরুদ্ধে জাফরুল্লাহ চৌধুরীর জোরালো ভূমিকার কথা স্মরণ করা হয়। কিন্তু সেটাও বাস্তব গুরুত্ব পায় রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক করিডোর ইস্যু। বক্তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব নতুন করে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে। দেশের এত বড় ক্রাইসিস, একটা বারো উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি। কখন বসেছে জানেন? 15ই আগস্ট কী করতে হবে, ইস্যু ভিত্তিক।
শুধু অন্তর্বর্তী সরকার নয়, আলাপ আলোচনা ছাড়া নির্বাচিত সরকারও করিডোরের মতো সিদ্ধান্ত নিতে পারবে না, মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু। এটা কার এজেন্ডা? এর পিছনে কি? বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? মন্তব্য করেন, জনগণ দেশের মালিকানা কাউকে দেয়নি। বলেন, মানুষ এখন ঐক্যবদ্ধ, ক্ষুদ্র একটা গোষ্ঠী সংস্কারের নামে স্বার্থ হাসিলের চেষ্টা করলে মানা হবে না। এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখিনি আমরা আন্দোলন সংগ্রামে। শেখ হাসিনার ক্ষমতার চাপ যাদের উপর গেছে তারা গর্তে ঢুকে গেছে, এখন গর্তের থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। আপনি যে দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে, সেটা তো বাংলাদেশে আর হবে না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ করিডোর ইস্যুতে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দল সমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন। অনুষ্ঠানে ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভিও। মানুষের যে আকুতি, যে আগ্রহ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। গুলিস্তানি শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে এই আত্মপ্রকাশের অনুষ্ঠানে আয়োজন করা হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে দলটির বাংলা মোটর কার্যালয়ে এক ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান তিনি। বলেন, যুব সমাজকে আত্মবিশ্বাসী করতে চায় জাতীয় যুব শক্তি। প্রচলিত ধারার বাইরে গিয়ে যুবকদের সমস্যার সম্ভাবনা ও দেশ পুনর্নির্মাণে কাজ করবে বলেও জানান তিনি। আরও বলেন, কোনো লাঠিয়ান বাহিনী হিসেবে ছাত্রদের ব্যবহার করতে চায় না এনসিপি। এ সময় জাতীয় সঙ্গীত প্রসঙ্গে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, জাতীয় সঙ্গীতের অসম্মানের বিরোধিতা করছে দলটি। যারা জাতীয় সঙ্গীত বুঝে কিংবা না বুঝে অবমাননা করছে তাদের রাজনৈতিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এই বাংলাদেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে জাতীয় যুব শক্তি একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। আগামী শুক্রবার 16 মে 2025 সময় বিকাল 3টায় শহীদ আবরার ফাহাদ এভিনিউ, গুলিস্তান, ঢাকা। সেখানে হলো তাদের একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আরও বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে। বাংলাদেশ 2.0 গড়ার আহ্বানে সাবেক সামরিক অফিসার ও সদস্যদের নিয়ে আত্মপ্রকাশের অপেক্ষায় একটি নতুন রাজনৈতিক দল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দলটির উদ্যোক্তারা। এখনও দলের নাম চূড়ান্ত হয়নি, তবে আলোচনা আছে ন্যাশনাল রিপাবলিক পার্টি নামটি। উদ্যোক্তারা জানান, সকল রাজনৈতিক দলের সমান অধিকার, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, কল্যাণমুখী রাষ্ট্র গঠন এবং স্থায়ী সুশাসন প্রতিষ্ঠাই হবে উদ্দেশ্য। সাবেক সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক পেশাজীবীদেরও দলে যোগ দিতে আহ্বান জানান উদ্যোক্তারা। সবার উপরে দেশ এই স্লোগানে জুনের মাঝামাঝি আত্মপ্রকাশ ঘটতে পারে দলটির। ক্ষমতার লোভে নয়, দেশটাকে ঠিক রাখার জন্য, দেশটাকে বাঁচায় রাখার জন্য এবং দেশের এই অসংখ্য সমস্যার সমাধানে একটু হলেও আমরা ভূমিকা রাখতে চাই, সেই কারণে এখানে আসা। খুবই আশাবাদী বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের মানুষ আবারও সক্রিয় হবে। ভালো মানুষ যারা যদি না গায়ে আসে তাহলে খারাপ মানুষরা জনপদ দখল করে রাখবে। সংবিধানের পুনর্লিখন চায় না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই 4 নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংস্কারে আপত্তি নেই দলটির। তাছাড়া এখনই গণপরিষদ, সাংবিধানিক পরিষদ ও গণভোটের প্রয়োজনীয়তা দেখছেন না নেতারা। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপ শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান নেতারা। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ চলছে জাতীয় ঐকমত্য কমিশনের। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাথে আলোচনায় বসে কমিশন। কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এই সংলাপে সিপিবির প্রতিনিধি দলকে স্বাগত জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ এবং গণঅভ্যুত্থানের পর কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট করা ও বাস্তবায়নই তাদের লক্ষ্য। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা
ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। নির্বাচন কমিশন দুদক ও সংবিধান সংস্কার বিষয়ে সংলাপ চলে প্রায় 4 ঘন্টা। পরে ব্রিফিংয়ে দলটির সভাপতি জানান, সংবিধানের পুনর্লিখন চায় না সিপিবি, তবে 4 নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংস্কারে আপত্তি নেই তাদের। সংবিধানের সংস্কার হইতে পারে, কিন্তু পুনর্লিখন আমাদের 4 প্রিন্সিপাল যেটা আছে বাংলাদেশের, সেটা রাখার পক্ষে, তারা সেটা রাখে নাই, সেটা আমরা এটা বলে দিয়েছি আমরা। তবে এখনই গণপরিষদ, সাংবিধানিক পরিষদ ও গণভোটের প্রয়োজনীয়তা দেখছে না সিপিবি। নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে বড় সংস্কারের পক্ষে মত তুলে ধরেন দলটির সাধারণ সম্পাদক। আমরা এখন ওই গণপরিষদ, অন্যান্য সাংবিধানিক পরিষদ এটা করার প্রয়োজন মনে করছি না। এমনকি বাংলাদেশের বাস্তবতায় ওনারা উচ্চ কক্ষের কথা বলেছেন, আমরা এটা প্রয়োজন মনে করি না। এ সময় 71-এর চেতনা আর 24-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার তাগিদ দেন সিপিবির নেতারা। স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 15 মে অনুষ্ঠিতব্য জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ইউপিডিএফ-এর বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সকালে শাহবাগে জুলাই মঞ্চের সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন একজন অ্যাক্টিভিস্ট। বলেন, ইউপিডিএফ কোনো রাষ্ট্র স্বীকৃত সংগঠন নয়, বরং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি জাতীয় সংকট এবং এর সমাধানে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি। একক কোনো সংগঠনের সঙ্গে বৈঠক করে সমাধান আসবে না বলেও দাবি তার। বলেন, এতে বিভ্রান্তি ছড়ানোর শঙ্কা রয়েছে। একই সাথে ইউপিডিএফ সহ সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অপসারণ এবং পাহাড় থেকে চাঁদাবাজি ও সন্ত্রাস রোধে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি তোলা হয়। সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ, জেএসএস, কেএনএফ এবং তাদের সকল অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অনতিবিলম্বে ইউপিডিএফের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আগামী 15 মে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করতে হবে। সরকারি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। দ্রুতই সেটি কার্যকর হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমুন্নত রাখতে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। রাজধানীতে চিকিৎসকদের এক অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা জানান। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় যোগ দেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন চিকিৎসককে সম্মাননা তুলে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 7,000 চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে যারা ভালো কাজ করছেন তাদেরকে দেশের বিভিন্ন স্থানে চুক্তিভিত্তিক নিয়োগের কথাও জানান তিনি। ডাক্তারদের প্রমোশন হয় না, যে পোস্টে ছিল সেই পোস্ট থেকে বিদায় নিয়ে যাচ্ছে, প্রমোশন হয় না। এবার আমরা 7,000 ডাক্তারকে সুপার নিউমারি প্রমোশন দেওয়ার ব্যবস্থা করছি, পদ সৃষ্টি করে। আমরা নেব ডাক্তার, চুক্তিভিত্তিক দেব, যেখানে যাওয়ার কথা বলবো সেখানে তাকে সার্ভিস দিতে হবে, তার জন্য বেতন বেশি দিতে হলে সেটাও দেব। বিভিন্ন হাসপাতালে নানাবিধ অসঙ্গতির কথা তুলে ধরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অনেক চিকিৎসক সময় মতো হাসপাতালে যান না। রোগী ভর্তি সহ বেশিরভাগ সেবাই জনগণের জন্য সহজলভ্য নয়। এদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। একজন সার্জন উনি যখন অপারেশন করেন উনি যে টাকাটা পান, অ্যানেস্থেসিয়ার ডাক্তার সেই পয়সাটা পায়। এই কারণে আমি যদি তার বেতনটা ডবল 3 ডবল করে দিই তাহলে তো সে পড়বে। আমরা এরকম একটা প্রস্তাব নিয়েও গেলাম, ক্যাবিনেট এটা পাশ হয়েছে। আশা করি এটা কিছুদিনের মধ্যে আমরা প্রজ্ঞাপনটা জারি করতে পারি। রোবোটিক্স ফিজিওথেরাপি সেবার মান বাড়িয়ে নাগরিকদের বিদেশে চিকিৎসার প্রবণতা কমানোর তাগিদ দেন স্বাস্থ্য উপদেষ্টা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময়ে মিরপুরে সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি। ঢাকা ও মানিকগঞ্জে তার নামে আরও একাধিক মামলা রয়েছে। আছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও। লোকসঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিতি পেয়েছিলেন মমতাজ বেগম। সময়ের সাথে সাথে যুক্ত হন আওয়ামী লীগের রাজনীতির সাথে। এরপর তার অভাবিত উত্থান ঘটে। সংসদ সদস্য নির্বাচিত হন। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি। শিল্পী হওয়ায় সুযোগ পেলেই গান গাইতেন, তা সেটা গানের মঞ্চ কিংবা সংসদ অধিবেশন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না।
মানিকগঞ্জ ২ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ভিপি বাহিনী গড়ে তোলা সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিরুদ্ধে বক্তব্য দিতেও দেখা যায় মমতাজকে। সোমবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে মিরপুর মডেল থানার হত্যা মামলায় মমতাজকে গ্রেফতার করা হয়। পরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো, তাদেরকে গুম করা হতো, ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাতো এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য। আজকে ৫ আগস্টের পর সে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায়, এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে। আসামিপক্ষের আইনজীবীর দাবি, মমতাজকে হয়রানি করতেই হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলায় কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না। মমতাজের বিরুদ্ধে আরও মামলার পাশাপাশি অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বরিশালে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছে দুদক। প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২১৫ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলাগুলো হয়েছে। এদিকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সড়ক উন্নয়নের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলমের ৩০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৯৪ ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সৈয়দা রুবিনা আক্তার মীরার জ্ঞাত আয় বহির্ভূত ১,৫৭ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া নিজের 10টি ব্যাংক হিসাবে ১৭৮,৫২ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনেরও তথ্য পেয়েছে দুদক। মীরার স্বামী মোহাম্মদ মোশাররফ হোসেন সর্দারের বিরুদ্ধে প্রায় ১,২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 3টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে প্রায় ৩৬,৭৫ লাখ টাকার। এই মামলায় স্ত্রী মীরাও আসামি। ১,৫৭ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও 10টি ব্যাংক হিসাবে ২৭৮ কোটি টাকারও বেশি লেনদেনের তথ্যাদি অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম যেন টাকার মেশিন। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সড়ক উন্নয়ন প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার পর এই কর্মকর্তার অর্থ সম্পদ বেড়েছে বিদ্যুতের গতিতে। গত ২৫ বছরে তিনি বেতন ভাতা পেয়েছেন প্রায় ৩ কোটি টাকা, কিন্তু ৩০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৯৪টি ব্যাংক হিসাবে লেনদেন করেছেন ১২৭ কোটি টাকা। এসব অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। ২৯ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৯৪টি হিসাবে সন্দেহজনকভাবে ১২৭ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া বেসরকারি শান্ত মরিয়াম ও নর্দার্ন ইউনিভার্সিটির বিরুদ্ধে মানি লন্ডারিং ও কর ফাঁকির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। প্রায় ১০২ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোজামণি নামে শিশুটির শরীরে গরম পানির ছ্যাঁকা ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে জানব সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে, যুক্ত হচ্ছেন তেজকুনি পাড়া থেকে। তাজনুর, কিভাবে মারা গেল কিছু ধারণা করা যাচ্ছে? পরিবারের খোঁজ পাওয়া গেছে কিনা, পরিবারের সাথে কথা হয়েছে কিনা, পুলিশ কি বলছে? দেখুন, শিশুটি যে মহল্লায় থাকতো সেই মহল্লাতে রয়েছে, সেই গলিতেই রয়েছে তেজকুনিপাড়া জামে মসজিদের যেই গলি, সেই গলিতে রয়েছে। এখন মূলত যেই আনুষ্ঠানিকতা চলছে সেটি হচ্ছে রোজামণির, এর মধ্যে রোজামণির যে মরদেহ সেটির গোসলের কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণ পরে জানাজার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে। আমরা পরিবারের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে রোজামণির মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। তবে যে বিষয়টি সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে বেশি দুঃখজনক সেটি হচ্ছে রোজামণি মাত্র 5 বছর বয়স এবং এই শিশুকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার যেই শরীরে যে সমস্ত আঘাতের চিহ্ন, বিশেষ করে গরম পানি দিয়ে এক ধরনের ফোসকা পড়ার মতো যেই
যেই চিহ্নগুলো রয়েছে, বিভিন্ন রকমের আঘাতের চিহ্ন রয়েছে পুরো শরীর জুড়ে, সে বিষয়টি আসলে খুবই ন্যাক্কারজনক এবং মহল্লায় যারা রয়েছেন, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, তারা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই যে হত্যাকারী তাকে যেন খুঁজে বের করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে। পিবিআইয়ের একটি তদন্ত দল পরিবারের সঙ্গে কথা বলতে এই তেজকুনিপাড়ার এই মহল্লাতে এসেছিল এবং তারা পরিবারের সঙ্গে এখনও কথা বলছে। যে বিষয়টি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী তাজনুল ইসলাম। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী 17 মে। 12 কার্যদিবসে শেষ হলো বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। আজ আদালতে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। আসামিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা পরিবারের। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা প্রচণ্ডভাবে নাড়া দেয় দেশবাসীকে। দাবি ওঠে দ্রুত বিচার ও আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের। গত 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। 27 এপ্রিল থেকে হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন বাদী ও বিবাদী পক্ষের 29 জন। মঙ্গলবার ছিল যুক্তিতর্ক উপস্থাপনের দ্বিতীয় দিন। 4 আসামির উপস্থিতিতে 2 ঘণ্টার যুক্তিতর্ক শেষে আগামী 17 মে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মাত্র 12 কার্যদিবসে শেষ হলো বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। আজকের সাবমিশনে আমি বলেছি যে এই মামলায় প্রসিকিউশন কেসের বর্ণনা এবং অভিযোগ অনুযায়ী এই আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। 1 নম্বর আসামি হিটু শেখ, যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 9(2) ধারার সর্বোচ্চ শাস্তি আমরা মৃত্যুদণ্ড দাবি করেছি এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে 506 দ্বিতীয় অংশ এবং 201 ধারায় সর্বোচ্চ দাবি হুজুর আদালতে আমরা প্রার্থনা করেছি। দ্রুততম সময়ে বিচারিক কার্যক্রম শেষ হয় সন্তুষ্ট ভুক্তভোগী পরিবার। আসামিদের দৃষ্টান্তমূলক সাজার প্রত্যাশা তাদের। আশা করতেছি যে প্রথম আসামি হিটু শেখের জন্য ফাঁসি হয় এবং 3জন যে যারা বাকি 3 জন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয়। গত 6 মার্চ জেলার নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গেলে শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টা চালায় বোনের শ্বশুর হিটু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আসিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় মা আয়েশা আক্তার বাদী হয়ে আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজীব ও ভাসুর রাতুল শেখকে আসামি করে মামলা করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হিটু। জাহিদ হাসান, যমুনা নিউজ। গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসনের রোডম্যাপ 3 দিনের মধ্যে প্রকাশের দাবি করা হয়েছে। মঙ্গলবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা ও আহতরা এই দাবি জানান। জুলাই আহতরা জানান, প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এখনও পর্যন্ত তালিকা পূর্ণাঙ্গ হয়নি। জুলাই আন্দোলনে শহীদ আহতদের এই অভিযোগ করে যোদ্ধারা জানান দ্রুত এটি সম্পন্ন করতে হবে। আন্দোলনকারীরা জানান সকল প্রক্রিয়া সম্পন্ন করে জুনের মধ্যে ভাতা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে। 3 জন সচিবকে দ্রুত অবসরে পাঠানোর দাবিও করা হয়। সেই সাথে আহতরা দাবি জানান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের শহীদ পরিবারের স্টেকদের রাখারও। নীতির ধারাবাহিকতার পাশাপাশি বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ এবং সুশাসন নিশ্চিত করতে হবে। একই সাথে গণতান্ত্রিক পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতাও জরুরি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিনিয়োগকে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ের আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলেও ছিল না বিএনপির কেউ। বৈঠকে বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরে বিডা। রাজনৈতিক নেতারা বলেন, বিদেশি বিনিয়োগ দেশের অর্থনীতিকে গতিশীল করে, তবে স্থানীয় বিনিয়োগও গুরুত্ব দেওয়া প্রয়োজন। ভূ রাজনৈতিক বিষয় মাথায় রেখে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাতে হবে। বিনিয়োগকে যদি সাস্টেন করতে হয়, ফার্স্ট টাইম পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা হবে। আমরা নীতির ধারাবাহিকতা রাখবো, দেশের ইন্টারেস্ট সামনে রেখে যদি নীতিমালা হয়, আমার সভারেন্টিকে চ্যালেঞ্জের মুখে সেটা যেন না হয়। এভাবে যে ইনক্লুসিভ যদি নীতিমালা আমরা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের সাপোর্ট থাকবে। স্থানীয় বিনিয়োগের পরিবেশ রুদ্ধ, সেখানে কেবলমাত্র যদি বিদেশি বিনিয়োগ আমরা ভাবি, সেই বিদেশি বিনিয়োগ কিন্তু
এইটা ভালো মতো ঘটাতে পারবে না। অর্থনৈতিক দিক থেকে যে বিরাট সম্ভাবনা জায়গা সেটা ধারণ করতে পারবে না। আমাদের দেশের সম্পদ আহরণের একটা ক্ষেত্র হিসেবে কেবলমাত্র থাকবে। আলোচনায় অন্য নেতারা বলেন, স্বল্প সময়ে বিনিয়োগের জন্য বড় ধরনের সংস্কার সম্ভব নয়। দলগুলোর মতামত নিয়ে অর্থনৈতিক সনদের কথাও বলেন কেউ কেউ। পুরো ইনভেস্টমেন্ট পলিসির আলোচনায় রাজনীতি নিরপেক্ষ হতে পারে না। রাজনীতি যদি আগের মতোই থাকে, এক দল দখল ছেড়ে দিল আবার আরেক দল দখল করলো, তাহলে তো আপনার ইনভেস্টমেন্ট পলিসি এটা কাগজেই থাকবে, আর অন্য কোনো কিছু হবে না। যদি একটা সরকার থেকে আরেকটা সরকারে বারংবার পলিসিগুলো চেঞ্জ হয়, তাহলে ইনভেস্টমেন্টরা ইনভেস্ট করতে অনেক ক্ষেত্রে হলো দ্বিধাগ্রস্ত হন। সেই জন্য ফাইন্যান্সিয়াল একটি চার্টার সবগুলো পলিটিক্যাল পার্টি এবং সবাইকে ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে করা যায় কিনা সেই বিষয়ে আমরা আজকে আলোকপাত করেছিলাম। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন না হলে কেউ বিনিয়োগে আগ্রহী হবে না। তবে দেশের স্বার্থ বিবেচনায় রাখছে সরকার। পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না। সবার একই কমপ্লেন যে বাংলাদেশের প্রোডাক্ট ডোর টু ডোর যেতে, ফ্যাক্টরি আউটডোর থেকে আমাদের যে আউটলেট, সেই ইউরোপের আউটলেট বলেন, আমেরিকান আউটলেট, যেই সময় লাগে ভিয়েতনামে এর 3 ভাগের 1 ভাগ সময় লাগে। সো এই গ্যাপ আমরা রিডিউস করতে না পারলে হবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনভর অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। এ উপলক্ষে চট্টগ্রামে সাজ রব, সব প্রস্তুতি সম্পন্ন। সকালে চট্টগ্রাম পৌঁছে সকাল 9:30টায় যাবেন বন্দর পরিদর্শনে। এরপর সার্কিট হাউসে মতবিনিময় এবং কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা 1:30টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5ম সমাবর্তনে যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে হাটহাজারীর বাথুয়ায় নিজ গ্রামের বাড়িতে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে এলাকাবাসী ও স্বজনদের সাথে মতবিনিময় করবেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাই উদ্বেগ জানিয়েছে ভারত। মঙ্গলবার ব্রিফিংয়ে এই উদ্বেগ জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা খর্ব করা হচ্ছে। আমরা বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান করছি। প্রভাবশালী মিলিশিয়া প্রধান ঘেনিওয়াকে হত্যার জেরে হঠাৎ করেই উত্তপ্ত লিবিয়া। ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। সোমবার রাতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণ হয়েছে রাজধানী ত্রিপোলিতে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি মোকাবেলায় বেশ কয়েকটি এলাকায় লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। সেখানে বসবাসরত বাংলাদেশিদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। সংঘাত থামিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের। একের পর এক গুলি বিস্ফোরণে হঠাৎই রণক্ষেত্র ত্রিপোলি। সোমবার রাত 9টায় ভয়াবহ হয়ে ওঠে লিবিয়ার রাজধানীর পরিস্থিতি। ক্রমাগত বোমার শব্দে প্রকম্পিত হয় দক্ষিণাঞ্চল। এর আগে হত্যা করা হয় লিবিয়ার সবচেয়ে শক্তিশালী খ্যাত মিলিশিয়া বাহিনী এসএস এর প্রধান আল কিকলি ওরফে ঘেনিওয়াকে। জানা গেছে গেল কয়েকদিন ধরেই আঞ্চলিক গোষ্ঠীগুলোর সাথে বিরোধ চলছিল তার, যার জেরেই রাজধানীতে ছড়ায় সহিংসতা। এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে জড়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো। প্রাথমিকভাবে কয়েকজন বেসামরিক সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অঞ্চলটিতে লকডাউন জারি করেছে লিবিয়া প্রশাসন। বন্ধ রাখা হয়েছে স্কুলও। পাশাপাশি ত্রিপোলিতে থাকা বাংলাদেশিদের নিজ বাসস্থানে থাকার জরুরি সতর্কবার্তা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। এদিকে সংঘাত বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের লিবিয়া সহায়তা বিষয়ক মিশন। বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিও জানিয়েছে সংস্থাটি। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটিতে জন্ম নেয় বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন অঞ্চলের দখল নেয়াকে কেন্দ্র করে পরবর্তীতে তারা সংঘাতে জড়ায়। 97% সুন্নি অধ্যুষিত মুসলিম দেশ লিবিয়া। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।